বাংলাদেশ অস্ট্রেলিয়াতে একমাত্র ট্যুর ম্যাচ খেলতে নেমেছে। আগে ব্যাট করেছে। যে স্কোর কার্ডটা আছে, স্কোর কার্ড আপনি দেখলে অবাক হবেন, বিস্ময় জাগবে আপনার কাছে। কারণটা হচ্ছে বাংলাদেশ দল 263 করেছে, সেখানে একটা মাত্র 50, মানে একটা মাত্র 100, সেটা আবার মিরাজের। নেমেছেন 7 নম্বরে। আমরা ওই অনেক সময় বলি না যে মিরাজ টেস্ট ক্রিকেটটা সবচেয়ে বেশি বোঝেন, টেস্ট ক্রিকেটের জন্যই তিনি পারফেক্ট, ওডিআই টি20 তার জন্য না, এই কথাটা আমরা মাঝে মাঝেই বলি। এবং এখানে যখন অস্ট্রেলিয়াতে খেলা হচ্ছে তখন একজন স্পিনার খেললে সেখানে মিরাজের সুযোগ কী হবে, এই প্রশ্ন এসেছে অনেকবার। তো সেই ক্ষেত্রে মিরাজ যে ইনিংসটা খেলেছেন এটা আসলেই বিস্ময়কর। বিস্ময়কর শুধুমাত্র 109 রান করেছেন একটা ট্যুর ম্যাচে। এটা দিয়ে আপনি বিবেচনা করতে পারবেন না। ওই যে টেস্ট ক্রিকেটটা ভালো বোঝেন তার একটা ছাপ, মানে তার একটা গ্রেটনেস কিন্তু এর মধ্যে আছে। হ্যাঁ, গ্রেটনেস বলছি কারণ টেস্ট ক্রিকেটটা বুঝতে হয়, আপনাকে বিল্ড আপ করতে হয়, আপনাকে থাকতে হয়, বল ছাড়তে হয়, স্কোরিং শট খেলতে হয়। একেবারে পারফেক্ট একটা ইনিংস ছিল এটা। বাংলাদেশ দল 110 রানে কিন্তু 6টা উইকেট হারিয়েছিল। এখান থেকে 130 রানে অল আউট হতে পারতো, মানে 130 রানে অল আউট বা 150 রানে অল আউট হতে পারতো। মিরাজ হয়তো বা 20 রান বা 30 রান করতেন। কিন্তু বাংলাদেশ দল যে স্কোরটা করেছে 263, সেখানে বাকিটা সময় আপনি বলতে পারেন যে একেবারে পারফেক্ট একটা টেস্ট ইনিংস। শুধুমাত্র মিরাজ না, বাকিরা যারা সঙ্গ দিয়েছেন তারাও। মিরাজ এরপর যখন আসতেন 7 নম্বর ব্যাটার হিসেবে, 6টা আউট হয়ে গেছে, অমিত আউট হলেন 110 রান। ওই সময় তিনি পার্টনারশিপ করলেন কার সাথে? সৌম্যর সাথে। একটা 48 রানে পার্টনারশিপ করেছেন, সেখানে সৌম্য করেছেন 36 বলে 16, বাকি রান কিন্তু মিরাজের। এমনটা নয় শুধুমাত্র বল খেলেছেন। এরপর আরও একটা পার্টনারশিপ করেছেন তাইজুলের সাথে, সেই পার্টনারশিপটাও 30 রানের, সেখানে 10 রান করেছেন তাইজুল, 30 রান এবং 48 রানের একটা পার্টনারশিপ, দুইটা চলে গেল। এরপর হাসান মাহমুদ যখন আসলেন তখন মনে হচ্ছিল যে হ্যাঁ এখন দ্রুত আউট হয়ে যাবেন, মিরাজ খুব বেশি একটা কিছু করতে পারবেন না। কিন্তু 50 করার পর মিরাজ আরও যেন অপ্রতিরোধ্য হলেন, আরও রান বেশি করার তাড়না তার মধ্যে দেখা গেল। এই সময় কি হচ্ছে, হাসান মাহমুদ ফিরে গেলেন। লাস্ট উইকেট কত হতে পারে যে বাংলাদেশ দল হয়তো 200 রান করবে, যখন আপনার 9টা উইকেট গেল 194 রানে 200 করতে পারে বাংলাদেশ দল। মিরাজ ওই যে আউট হয়ে যাবেন, হয়তো আর বেশি দূর যাবে না ইনিংস, কিন্তু না, মিরাজ খালেদকে নিয়ে একটা পার্টনারশিপ করেছেন, মানে এখানেও একটা পার্টনারশিপ করেছেন। সেই পার্টনারশিপটাও কিন্তু আপনি বলতে পারেন যে 69 রানের একটা পার্টনারশিপ হয়েছে। এটা মনে হয় এই ইনিংসের সবচেয়ে বড় পার্টনারশিপ, এর থেকে বড় পার্টনারশিপ কিন্তু নেই। 69 রানের পার্টনারশিপ হয়েছে, সেটা আবার লাস্ট উইকেট জুটিতে খালেদের সাথে। খালেদ করেছেন 28 বলে 15 রান। এই যে মিরাজকে নিয়ে কথা বলছিলাম, 109 রান করেছেন, 4টা ছক্কা হাঁকিয়েছেন, 11টা চার হাঁকিয়েছেন, 77 তার স্ট্রাইক রেট, এবং দল যখন প্রেসারে তখন রানটা করেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে টেস্ট ক্রিকেটটা বুঝে রান করা, সেটা কিন্তু মিরাজ করে দেখালেন। মিরাজ প্রেসারে আছেন, ওডিআই ক্যাপ্টেন্সি হারিয়েছেন, অনেক কথা হয়েছে, নিজের ফোন বন্ধ রেখেছিলেন বা যোগাযোগ তেমন করেননি। সেখান থেকে মিরাজ দারুণ একটা ইনিংস দিয়ে নিঃসন্দেহে তার আত্মবিশ্বাসটা বাড়িয়ে রাখলেন। এখন আসা যাক যে এই যে প্রথম ইনিংস হয়ে গেল, বা আমরা বুঝতে পারলাম যে এখান থেকে বাংলাদেশ দল যদি একাদশ করতে চায়, কেমন একাদশ হতে পারে ফার্স্ট টেস্টের জন্য। দেখুন, একবারে স্পষ্ট হয়ে গেছে যে এখান থেকে বাংলাদেশ দল একাদশ গড়বে। সেখানে লিটন দাস বাইরে আছেন সেখানে ইবাদত, বাইরে আছেন সেখানে তাসকিন আহমেদ। আমরা সবাই জানি যে তাসকিন থাকবেন একাদশে। যদি ইনজুরি মুক্ত হয়ে 100% ফিট হন লিটন দাস, তাহলে লিটন ব্যাক করবেন। এছাড়া একের পুরো সিনারিও কিন্তু আমরা দেখতে পেরেছি এই স্কোর কার্ডে, যে বাংলাদেশ দল কি একাদশ নিয়ে প্রথম টেস্টে নামবে। দেখুন, ব্যাটার যেটা আছে এটাই। আপনি বলতে পারেন ভাই কেন তাহলে তামিম সৌম্য না? সৌম্য করেছেন 16 রান করেছেন 36 বলে 8 বলে ডাক মেরেছেন সেখানে তামিম, তাহলে কেন সৌম্য নয় তামিম? দেখুন, এটা ক্লিয়ার, যখন এই ইনিংসটা শুরু হয়েছে তখন বাংলাদেশ একাদশটা কি হতে যাচ্ছে ফার্স্ট টেস্টে সেটা ক্লিয়ার। যদি সৌম্য নেক্সট ইনিংসে অনেক দারুণ কিছু করে ফেলেন, দারুণ কিছু করেন, অ্যাডজাস্ট করে নেন, তাহলে সৌম্য থাকবেন একাদশে। আবারও যদি তামিম ব্যর্থ হন, তামিম বের হয়ে যাবেন প্রথম টেস্টের একাদশ থেকে। কিন্তু যে প্রক্রিয়ায় চলছে, গত 3টে টেস্ট সিরিজে একাদশে না থাকলেও দলের সাথে আছেন তামিম, তিনি কিন্তু অনুশীলন করা হোক, দলের এনভায়রনমেন্ট বোঝা হোক, টেস্ট ক্রিকেটে মেজাজ হোক, তিনি থেকেছেন। কিন্তু সৌম্য 5.5 বছর পর দলে এসেছেন, এমন কন্ডিশনে গেছেন। তো সেই দিক থেকে দলের যে প্রথম চয়েস সেটা কিন্তু তামিমই আছেন। তার মানে সাদমান, তামিম, মমিনুল, শান্ত, মুশফিক,
এই পাঁচজন যেটা আমি আগেও আলোচনা করেছি, সাথে হচ্ছে অমিত, জাকির, নাকি লিটন। তার মানে ক্লিয়ার হয়ে গেছে যে জাকিরের আগে অমিতকে বিবেচনা করা হচ্ছে, কারণ সবশেষ টেস্টটা অমিত খেলেছেন এবং সেখানে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ ভালো না করলেও দ্বিতীয় ইনিংসে টিকে থাকার চেষ্টা করেছেন, ভালো করার চেষ্টা করেছেন। একটা ঝলক কিন্তু দেখা গেছে, ঝলক বলবো না, বাট দেখা গেছে যে টেস্ট ক্রিকেটে মানিয়ে নিতে পারেন। তার মানে এই ছয়জনই বাংলাদেশের ফার্স্ট টেস্টের 11-এ থাকছেন, এই ছয়জন ব্যাটার। আর যদি দ্বিতীয় ইনিংসে সৌম্য আরও দারুণ কিছু করেন এবং আবারও এমনই ব্যর্থ হন তামিম, তাহলে হয়তোবা পরিকল্পনা ভিন্ন হতে পারে। দুজন স্পিনার নিয়ে প্রথম একাদশে নামবে বা প্রথম টেস্টে বাংলাদেশ দল নামবে, সেটাও কিন্তু এখানে স্পষ্ট হওয়া গেছে। শুধুমাত্র বোলিংয়ে খালেদ এবং হাসান মাহমুদ থাকছে, সেটা এখানে খালেদ যেহেতু পার্টনারশিপে নিজের অবদান রাখলেন টেস্টে। হাসান মাহমুদ আগেই বলেছি থাকবেন কেন, তিনি কেন্টে খেলেছেন, খেলার মধ্যে আছেন। তাসকিনও থাকবেন কেন সেটাও বলেছি। আর এখানে তাসকিনের জায়গায় নেওয়া হয়েছে মুশফিক হাসানকে। যদি মুশফিক হাসান দারুণ কিছু করেন, 3-4টা উইকেট পেয়ে যান, তার সুইং বাউন্স ভালো হয়, ওই যে ইনজুরি থেকে ব্যাক করেছেন সেটা দেখাতে পারেন যে না তিনি এমন বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আছেন, তাহলে হয়তোবা একাদশে আসতে পারেন। কিন্তু হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং তার সাথে খালেদ কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে যাচ্ছে এই প্রস্তুতি ম্যাচের পর। এই হচ্ছে বাংলাদেশ যে একাদশ নিয়ে নামতে চাই, সেটা একটা ক্লিয়ার পিকচার আমরা পেলাম এই টেস্টের প্রথম ইনিংস শেষেই বা এই ট্যুর ম্যাচের প্রথম ইনিংস শেষেই। এখন শেষ মুহূর্তে কোনো পরিবর্তন আসে কিনা হয়তোবা দ্বিতীয় ইনিংস দেখে ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে উইকেট কন্ডিশন দেখে সিদ্ধান্ত নেবে। মিরাজের সেঞ্চুরিটা এক কথায় দুর্দান্ত, তার ক্যারিয়ারের অন্যতম একটা সেঞ্চুরি, ইন্টারন্যাশনাল সেঞ্চুরি না তারপরেও টেস্ট ক্রিকেটের জন্য দারুণ একটা বিজ্ঞাপন, এটা নিজের মনে রাখবে বা নিজের মনে থাকবে এবং এমন ইনিংস খেলতে পারেন সেটা হয়তো বড় ম্যাচেও কাজে দেবে। সাথে হচ্ছে বাংলাদেশের একাদশ কী হতে পারে ফার্স্ট টেস্টের, সেটারও একটা মোটামুটি ধারণা কিন্তু আমরা পেয়ে গেলাম। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।